ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে অধ্যায়টি রয়েছে, মানে তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পরপর 4টি পাঠ আলোচনা করেছি। সেই 4টি পাঠের মধ্য দিয়ে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের অনেক বিষয় জানতে পেরেছি। এরপরে আমরা যে বিষয়টি জানব, মানে পার্ট 5 এর জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা রয়েছে, আর্থসামাজিক পরিষদ, সেই আর্থসামাজিক পরিষদের অন্তর্গত কিছু বিশেষজ্ঞ সংস্থা রয়েছে। সেই বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে আমরা পরপর আলোচনা করব বিভিন্ন পাঠের মধ্য দিয়ে। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বর পাঠের জন্য আলোচনা করব। আমাদের এই দ্বিতীয় অধ্যায় কি আছে? আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। সেইখান থেকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ এবং তার বিষয়ে আলোচনা করেছি এবং বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে আলোচনা করব আজকের পাঠে। তাহলে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেই বিষয় সংক্রান্ত যে পিডিএফটি রয়েছে, সেই পিডিএফটি আমরা শেষ দিনের যে পাঠটি আলোচনা হবে তার ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে, চলো আমাদের যে আজকের আলোচনা, সেই বিষয়টার নাম কি? সেই বিষয়টা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ নিয়ে আলোচনা করব। সেই ইউনিসেফ নিয়ে আলোচনা করার আগে আমরা বিষয়টা জেনে নেব যে বিশেষজ্ঞ সংস্থা বিষয়টা কি। যেটা বললাম সেটাই কিন্তু এখানে রয়েছে, ভালো করে একটু দেখে নাও, বুঝে নাও। তাহলে বিশেষজ্ঞ সংস্থা, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু ছিল নিরাপত্তা পরিষদের হাতে। কিন্তু নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি সুরক্ষা প্রদান করতেই ব্যস্ত। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা এই দুটোই কি শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে? না, পারে না। এক্ষেত্রে প্রয়োজন আন্তর্জাতিক ক্ষেত্রে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সমস্যা, এগুলোর সমাধান করা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমাধান করতে পারে না নিরাপত্তা পরিষদ। সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত একটা সংস্থা তৈরি করা হয়, যে সংস্থাটির নাম আর্থ সামাজিক পরিষদ। সেই আর্থ সামাজিক পরিষদের অন্তর্গত বিশেষ কতগুলি বিশেষজ্ঞ সংস্থা গড়ে তোলা হয়। যেই বিশেষজ্ঞ সংস্থাগুলোর উপর দায়িত্ব দেওয়া হয় বিশ্বের যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধান করা। সেই সমস্যাগুলো কি? শিশুদের সমস্যা, নারীদের সমস্যা, মানবাধিকার নিয়ে সমস্যা, অর্থনৈতিক দিক থেকে সমস্যা, প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আছে। সেই যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর নিরিখে যে সমস্ত বিশেষজ্ঞ সংস্থাগুলো কাজ করে, সেই রকম 5টি বিশেষজ্ঞ সংস্থা নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো তাহলে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিরসন করার জন্য ইউনিসেফ, ইউনেস্কো এবং হু, এই 3টি আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিল কে? সম্মিলিত জাতিপুঞ্জ। কিন্তু এই 3টি বিশেষজ্ঞ সংস্থা গড়ে উঠলেও এদের পিছনে, মানে সামাজিক সমস্যার পিছনে অর্থনৈতিক কারণ থাকে। সেই অর্থনৈতিক বিষয়টাকে আরো শক্তিশালী করার জন্য 1944 খ্রিস্টাব্দে ব্রেটেন উড যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে 2টি আরো বিশেষজ্ঞ সংস্থা তৈরি করা হয়। সেগুলোকে কি বলা হয়? অর্থনৈতিক সংস্থা। সেই সংস্থাগুলো কি কি? বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF। তাহলে আমরা এই যে সিলেবাসে 5টি বিশেষজ্ঞ সংস্থা আছে, সেগুলো কি কি? ইউনেস্কো, ইউনিসেফ, হু, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার। এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে পাটে পাটে আলোচনা করব। তাহলে প্রথমে যে বিষয়টি আছে সেটা কি? সম্মিলিত জাতিপুঞ্জের শিশু তহবিল বা ইউনিসেফ, UNICEF। এই ইউনিসেফের ফুল ফর্ম পরীক্ষাতে পড়ে। কি লিখবে তখন? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে শিশুদের জন্য জরুরি তহবিল, এটা বাংলা মানে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ শিশুদের জন্য একটা তহবিল গড়ে তুলেছে জরুরিকালীন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য, মানে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ হওয়ার ফলে অনেক শিশু, তারা কিন্তু খেতে পাচ্ছে না, তাদের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই স্বাস্থ্য এবং তারা খেতে যে পাচ্ছে না, এই উদ্দেশ্যেই 1946 সালের 11ই ডিসেম্বর
সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠন করে। এটি আর্থসামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা। তবে 1953 সালে এই সংস্থাটির নাম পরিবর্তন করা হয় এবং নতুন নাম রাখা হয় সম্মিলিত জাতিপুঞ্জের শিশু তহবিল, মানে যেটাকে ইংরেজিতে ছোট্ট করে বলা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। যদিও আমরা এখনো পর্যন্ত এই সংস্থাটিকে চিনি ইউনিসেফ নামে। তাহলে ইউনিসেফ তার যে বড় মানেটা বা ফুল ফর্মটা সেটা কিন্তু আর এখন নেই। এখন কি হয়ে গেছে? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে পড়ে। পরে রয়েছে ইউনিসেফের উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনিসেফ তৈরি করেছিল। যেটা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক রাষ্ট্রে, অনেক দেশে শিশুরা খেতে পাচ্ছে না, তারা পড়তে পারছে না, তারা নিরাপদ নয়। এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনিসেফ নামে একটি সংস্থা গড়ে তুলেছিল। এই যে ইউনিসেফের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো এখানে কয়েকটি রয়েছে, ছোট ছোট করে একটু দেখে নেবে। প্রথমে আছে শিশুর বিকাশ ঘটানো। ইউনিসেফের প্রথম উদ্দেশ্য ছিল অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, পুষ্টিকর খাদ্যের মাধ্যমে শিশুদের শারীরিক যাতে বিকাশ সাধন হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা ইউনিসেফের একটা উদ্দেশ্য ছিল। তাহলে শিশুদের বিকাশ ঘটানো। 2 নম্বরে শিশুর শিক্ষা সুনিশ্চিত করা। শিশুদের স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে তারা যাতে একটু পড়াশোনা করে নেয়, মানে একটু শিক্ষিত হয়, সেটাও কিন্তু ইউনিসেফের উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যে প্রান্তিক শিশু যারা ছিল, মানে একেবারে দরিদ্র দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যে শিশু তারা কিন্তু কোনোভাবেই পড়তে পারছে না। যদি পেটে খিদা থাকে তাহলে তারা কিভাবে পড়বে? তাহলে প্রথমে তাদের খাওয়ার ব্যবস্থা, তারপর তাদের পড়ার ব্যবস্থা। বিশেষ করে এই প্রান্তিক যে শিশু ছিল তাদের মধ্যে যারা মেয়েরা, তাদেরকেই শিক্ষিত করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইউনিসেফ। 3 নম্বর পয়েন্ট, শিশুদের সুরক্ষিত করা। শিশুদের বিভিন্ন প্রকারের শোষণ হয়, শিশু পাচার, শিশুকে বিক্রি করে দেওয়া, শিশুকে দিয়ে ভিক্ষা করানো, শিশুকে দিয়ে চুরিহারি করানো, শিশুকে দিয়ে হত্যা করানো, এটা কিন্তু অপরাধ, শোষণ। এইগুলো যাতে না হয়, তার যাতে অপব্যবহার না হয়, মানে শিশুদের যাতে অপব্যবহার না হয়, এমনকি শিশুদের যাতে ছোটবেলাতে, ছোট বয়সে বিবাহ না হয়ে যায়, সেই দিকটাকে সুরক্ষিত করেছিল ইউনিসেফ। দেখো, বাল্য বিবাহ বলতে শুধুমাত্র কিন্তু মেয়েদের নয়, যদি 18 বছরের কম ছেলেদেরও বিয়ে হয় সেটাও কিন্তু একটা বাল্য বিবাহ। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকেও পরিষেবা প্রদান করা ইউনিসেফের উদ্দেশ্য ছিল। এটা গেল 3 নম্বর ইউনিসেফের উদ্দেশ্য। 4 নম্বরে জরুরি সহায়তা। দুর্যোগ মানে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, মহামারী ইত্যাদির মতো যে সংকটগুলো রয়েছে, সেই সংকটমূলক পরিস্থিতিতে শিশুরা যাতে সহায়তা পায় সেই উদ্দেশ্যেও কিন্তু ইউনিসেফ কাজ করেছিল। মানে এটাও একটা ইউনিসেফের উদ্দেশ্য। 5 নম্বর উদ্দেশ্য, মৃত্যুর হার কমানো। দেখবে অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে পুষ্টির অভাবে, মানে স্বাস্থ্যের অভাব, বিভিন্ন রকম মহামারীর প্রকোপে মৃত্যুর হার অনেকটাই বেশি। সেই মৃত্যুর হারটাকে কমানোর জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, শিশুরা যাতে অপুষ্টি থেকে রক্ষা পায়, সেই উদ্দেশ্যে ইউনিসেফ শিশুদের সহায়তা করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইউনিসেফ অনুন্নত, দরিদ্র, প্রান্তিক যে দেশগুলো আছে সেই দেশগুলো শিশুরা যাতে অপুষ্টির হাত থেকে, স্বাস্থ্য যাতে সঠিক থাকে, তাদেরকে যাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে না হয়, প্রাকৃতিক দুর্যোগ বলতে বন্যা, ঝড়, তুষারপাত ইত্যাদির মধ্যে যাতে না পড়তে হয়, সেই জন্য ইউনিসেফ বিভিন্নভাবে শিশুদের সহায়তা করে থাকে। শিশু বলতে বিশেষ করে মেয়েদের, ছোট ছোট মেয়েদের, তাদেরকে বিশেষভাবে সহায়তা প্রদান করেছে ইউনিসেফ। পরে রয়েছে ইউনিসেফের সাংগঠনিক কাঠামো। কিভাবে ইউনিসেফ গঠন করা হয়েছে, ইউনিসেফে কারা কারা থাকে, সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা রয়েছে। তাহলে ইউনিসেফ একটি কিন্তু সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা, তার দ্বারাই ইউনিসেফ পরিচালিত হয়ে থাকে। ইউনিসেফের সদর দপ্তর বা প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। দেখো, এই যে সংস্থাটি আমরা পড়ছি এটা কিন্তু একটা আর্থিক সংস্থা, শিশুদের তহবিল এই বিষয়টা আলোচনা করেছে। মানে এই সংস্থাটির সঙ্গে
অর্থ জড়িত আছে। কোনো না কোনো পার্টে বলেছিলাম যে আর্থিক বিষয় জড়িত আছে এমন কোনো যদি বিশেষজ্ঞ সংস্থা থাকে, তার সদর দপ্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও হতে পারে বা ওয়াশিংটন ডিসিতেও হতে পারে। তাহলে দেখো, এই যে সংস্থাটি, এই সংস্থাটির সঙ্গে অর্থনৈতিক বিষয়টি যুক্ত রয়েছে। সেই জন্য এর সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। তাহলে যেটা আমরা আলোচনা করছিলাম, সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামোর প্রথমে আছে নির্বাহী বোর্ড। ইউনিসেফের এটি একটি সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা। মানে ইউনিসেফ কি কি কাজ করবে সেই বিষয়ে নীতি নির্ধারণ করে ইউনিসেফের এই কার্যনির্বাহী বোর্ড। এখানে ৩৬টি রাষ্ট্র নিয়ে এই বোর্ডটি গঠিত হয়। এই যে বোর্ডটি গঠিত হবে, তারা ৩ বছরের জন্য নির্বাচিত হবে। মানে এই বোর্ডে ৩৬টি দেশের প্রতিনিধি থাকবে। সেই প্রতিনিধিরা ৩ বছরের জন্য নির্বাচিত হবেন। তাহলে দেখো, তারা মানে এই কার্যনির্বাহী বোর্ড, তার যে সদস্য, তারা কি করবে? বাজেট তৈরি করবে এবং নীতিমালা নির্ধারণ করবে। মানে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে, কোন কোন রাষ্ট্রের জন্য কত টাকার বাজেট প্রস্তুত করা হবে, মানে শিশুদের বিকাশের জন্য, সেই বিষয়টি আলোচনা করে থাকে কার্যনির্বাহী বোর্ড। নেক্সট, নির্বাহী পরিচালক। সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব রয়েছেন, তিনি কার্যনির্বাহী পরিচালক নিযুক্ত করে থাকেন। মানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালকটা নিযুক্ত করে থাকেন। তিনি কি করেন? ইউনিসেফের দৈনন্দিন প্রশাসনিক যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো দেখাশোনা করেন। মানে পুরো ইউনিসেফের যে বিষয়টি, সেই বিষয়টি দেখাশোনা করে কে? কার্যনির্বাহী পরিচালক। পরের পয়েন্ট, আঞ্চলিক ও দেশীয় অফিস। দেখো, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ইউনিসেফের সদর দপ্তর নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে 7টি রাষ্ট্রে ইউনিসেফের আঞ্চলিক অফিস রয়েছে। বিশ্বের ১৯০টি দেশ বা তার বেশি এই ইউনিসেফের সদস্য। তার মধ্যে বিভিন্ন অঞ্চলে, মানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের 7টি জায়গাতে ইউনিসেফের ছোট ছোট করে দপ্তর তৈরি করে দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে 7টি অঞ্চলে আঞ্চলিক অফিস রয়েছে ইউনিসেফের। সেই অঞ্চলগুলো কোথায় কোথায় রয়েছে তোমরা একটু দেখে নেবে। আমরা কিন্তু এখানে বিষয়টা দিচ্ছি না, তোমরা বিষয়টা নোটে পেয়ে যাবে। কোথায় কোথায় আছে? পানামা সিটি, জেনেভা সুইজারল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ড, নাইরোবি কেনিয়া, আম্মান জর্ডন, কাঠমান্ডু নেপাল, ঢাকা সেনেগাল। এইভাবে 7টি অফিস রয়েছে ইউনিসেফের। এরপরে আমরা চলে আসি জাতীয় কমিটি। উন্নয়নশীল দেশগুলোতে এই ইউনিসেফের 33টি জাতীয় কমিটি রয়েছে। তারা কি করে? তারা তহবিল সংগ্রহ করে এবং শিশুদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করে বা সচেতনতা তৈরি করার কাজ করে থাকে এই জাতীয় কমিটি। আমরা ছোট ছোট করে ইউনিসেফের সাংগঠনিক কাঠামোটা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি ইউনিসেফের কার্যাবলী, ইউনিসেফের কাজগুলো কি কি রয়েছে। আমরা কিন্তু ইউনিসেফের কাজ জেনেছি, উদ্দেশ্যটা জেনেছি। সেই উদ্দেশ্যটাই কিন্তু বর্তমানে কাজ হয়ে দাঁড়িয়েছে ইউনিসেফের। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা ইত্যাদি বিকাশের এবং তাদের নিরাপত্তার পরিবেশ সুনিশ্চিত করা ইউনিসেফের একটা গুরুত্বপূর্ণ কাজ। প্রথম যে কাজটি রয়েছে, বিশ্বে শিশুদের অধিকার রক্ষা। শিশুদের অধিকার রক্ষার জন্য বিশেষভাবে কাজ করে থাকে ইউনিসেফ। তাহলে সেই কাজগুলো কি কি? কাজগুলো হচ্ছে শিশুদের বেঁচে থাকার অধিকার, শিশুদের শিক্ষার অধিকার, শিশুদের স্বাস্থ্যের অধিকার, শিশুদের সুরক্ষার অধিকার। এই সমস্ত বিষয়গুলো ইউনিসেফ দেখাশোনা করে। এই সমস্ত বিষয়গুলোর উপর ইউনিসেফ কাজ করে থাকে। এইভাবে শিশুদের অধিকার রক্ষার কাজ করে থাকে ইউনিসেফ। 2 রয়েছে সচেতনতামূলক কর্মসূচি। তাহলে ইউনিসেফ বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু পাচার ইত্যাদির ক্ষেত্রে প্রচার কার্য চালায়। তোমরা দেখবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে বলা হয়েছে 14 বছরের কম যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে শিশু শ্রম দিতে বাধ্য করা যাবে না। আবার শিশুদের পাচার হচ্ছে, শিশুদের পাচার হওয়ার পর তাদেরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে, তাদেরকে দিয়ে চুরি করানো হচ্ছে, তাদেরকে দিয়ে হত্যা করানো হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো অপরাধ। সেই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য ইউনিসেফ প্রচার কার্য চালাচ্ছে বিভিন্ন দেশে। সেই দেশগুলো কেমন? সেই দেশগুলো হচ্ছে আর্থিক দিক থেকে অনুন্নত এলাকা। তারা কি করবে? অর্থের প্রয়োজনে, অর্থের প্রয়োজন আছে, অর্থ না হলে সংসার চলবে না, পরিবার চলবে না। সেই অর্থের প্রয়োজনে শিশুদেরকে সহজে কাজে লাগাচ্ছে এই অনুন্নত এলাকার দেশগুলোতে।
তাই ইউনিসেফের কর্মী যারা আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইনিং করছে, জনগণকে সচেতন করে তুলছে, শিশুদেরকে রক্ষার কাজ করে চলছে এই ইউনিসেফ। ৩ নম্বর, শিশুদের বিকাশে সহায়তা করা। দরিদ্র যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে শিশুরা অপুষ্টিতে ভুগছে। শিশুরা যদি অপুষ্টিতে ভোগে তাহলে তাদের স্বাস্থ্যের হানি হবে। সেই স্বাস্থ্যের যাতে না হানি হয়, সেই বাচ্চারা শিশুরা যাতে অস্বাস্থ্যকর পরিবেশে বড় না হয়ে ওঠে, সেই জন্য ওই সমস্ত অঞ্চলে শিশুদের পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে ইউনিসেফ। এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে ইউনিসেফ শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যদি পরিবারের লোক শিশুদের জন্য বাইরে থেকে স্বাস্থ্যের উন্নতির জন্য রসদ পেয়ে যায়, তাহলে শিশু কি আর অর্থের লোভে খারাপ কাজ করবে? করবে না। সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্যই ইউনিসেফ কাজ করে চলছে। ৪ নম্বর, জরুরি অবস্থা মোকাবেলা। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদির ক্ষেত্রে ইউনিসেফ অভিযান চালায়। দেখবে গাজাতে যে যুদ্ধ হয়েছিল, ইরাক, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন, এই সমস্ত দেশে যে যুদ্ধ হচ্ছে, সেই সমস্ত দেশের শিশুরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ইউনিসেফ অভিযান চালায়। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষরা যাতে বাস্তুহারা না হয়ে যেতে পারে, বাস্তুচ্যুত না হয়ে যেতে পারে, তারা তাদের আশ্রয়ের ব্যবস্থা করে। এছাড়াও ডায়রিয়া, কলেরা ইত্যাদির মতো যে মহামারী রোগগুলো আছে, সেই মহামারী রোগগুলো যাতে না হয় সেই জন্য বিভিন্ন দেশে স্বাস্থ্য শিবির গড়ে তুলেছে ইউনিসেফ। ৫ নম্বর, কার্যাবলী বা কাজ, তথ্য সংগ্রহ করা। ইউনিসেফ বিশ্বের শিশু এবং মহিলাদের পুষ্টির জন্য তথ্য সংগ্রহ করে থাকে। কোন কোন দেশে, কোন কোন রাষ্ট্রে শিশু এবং মহিলারা অপুষ্টিতে ভুগছে। দেখবে প্রসবকালীন মহিলারা মারা যায়, তাদের পুষ্টির অভাব রয়েছে। এই পরিস্থিতিতে যাতে দারিদ্র দেশের মানুষদের, মহিলাদের পড়তে না হয়, সেই জন্য ইউনিসেফ তথ্য সংগ্রহ করে। কোন কোন দেশে এই সমস্ত অবস্থা চলছে তা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলির ভিত্তিতে ইউনিসেফ বিভিন্ন রকম কাজ গ্রহণ করে, কার্যাবলী গ্রহণ করে এবং সেগুলোকে মূল্যায়ন করে এবং খতিয়ে দেখে। এগুলো ইউনিসেফের গুরুত্বপূর্ণ কাজ। এরপরে চলে আসি আমরা ইউনিসেফের সাফল্য। প্রথমে রয়েছে ইউনিসেফের একটি সাফল্য। সেই সাফল্যটা কি? বিশ্বব্যাপী টিকাদানের ফলে পোলিও, হাম, নিউমোনিয়ার মতো যে অপ্রতিরোধ্য রোগগুলো আছে, সেই রোগগুলোর হাত থেকে শিশুদের মৃত্যু যাতে কমানো যায় তার ব্যবস্থা করেছে ইউনিসেফ। এটা ইউনিসেফের একটা গুরুত্বপূর্ণ সাফল্য। দ্বিতীয় সাফল্য, ইউনিসেফ লক্ষ লক্ষ শিশুকে, বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রসার ঘটিয়েছে, বিশ্বব্যাপী সাক্ষরতার হার বৃদ্ধি করেছে। তাহলে শিশুদেরকে স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিরাপদ আশ্রয় প্রদান এবং শিক্ষাগত ক্ষেত্রে ইউনিসেফ সাফল্যের সঙ্গে কাজ করে চলছে। ৩ দাগে, শিশুদের যাতে বাল্যবিবাহ না হয় সেই দিকে ইউনিসেফ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেখো, বাল্যবিবাহ বলতে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও বাল্যবিবাহ হয়ে থাকে। 18 বছরের কম সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাদের যদি বিয়ে হয়ে যায় সেটাকে তোমার বলা হবে বাল্যবিবাহ। এটাকে রোধ করতে ইউনিসেফ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৪ দাগে, ইউনিসেফ লক্ষ লক্ষ শিশু এবং পরিবারকে বিশুদ্ধ জল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা প্রদান করেছে এবং জলবাহিত যে রোগগুলো আছে তার যাতে বিস্তার না হয় সেদিকেও ইউনিসেফ লক্ষ্য রাখছে বা কাজ করে চলছে। ৫ নম্বরে, প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে শিক্ষা প্রদান করা ইউনিসেফের একটা গুরুত্বপূর্ণ কাজ, বা এদিক থেকেও ইউনিসেফ সফলতার সঙ্গে কাজ করেছে। এই উদ্দেশ্যে ইউনিসেফ স্কুল তৈরি করেছে, সেই স্কুলে শিক্ষক নিয়োগ করেছে, সেই শিক্ষকরা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হয় তার ব্যবস্থা করেছে ইউনিসেফ। তাহলে দেখো, ইউনিসেফ কিন্তু বিভিন্ন রকম কাজ করেছে বিশ্বের উন্নতির জন্য, দরিদ্র দেশগুলির উন্নতির জন্য, দরিদ্র দেশগুলির শিশুদের জন্য, তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে, তাদেরকে মহামারী থেকে রক্ষা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে এবং জলবাহিত যে রোগগুলো হয় সেই রোগগুলোর হাত থেকে ইউনিসেফ শিশুদের রক্ষা করেছে। এইগুলো গেল ইউনিসেফের সাফল্য। তাহলে সাফল্য থাকলেই তার তো ব্যর্থতার দিক অবশ্যই থাকবে। শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে ইউনিসেফ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবুও ইউনিসেফের
সীমাবদ্ধতা অনেক রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা আলোচনা করব একে একে। প্রথম যে সীমাবদ্ধতা রয়েছে, ইউনিসেফ সরকারি সহায়তা এবং বেসরকারি সহায়তাতে পরিচালিত হয়। মানে ইউনিসেফের নিজস্ব কোনো আর্থিক উৎস নেই। তারা বিভিন্ন রাষ্ট্রের সরকার এবং বেসরকারি যে সংগঠনগুলো রয়েছে তাদের থেকে অর্থ সংগ্রহ করে। মানে সহজ কথায় বলতে গেলে ইউনিসেফ পরনির্ভরশীল। অন্যরা অর্থ প্রদান করলে তবে ইউনিসেফ কাজ করে। তাহলে অন্যের উপর নির্ভর করে যখন ইউনিসেফ কাজ করছে, তাহলে কাজের ক্ষেত্রে তো বাধা আসবেই। এটা ইউনিসেফের প্রথম ব্যর্থতা, পরনির্ভরশীলতা। ২ এর পয়েন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে অশান্তি, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের কারণে জরুরি যে পরিষেবাগুলো আছে, সেই পরিষেবাগুলো দরিদ্র দেশে পাঠাতে ইউনিসেফ সমস্যার সম্মুখীন হচ্ছে বা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে দরিদ্র দেশগুলোতে যাতে তাদের পরিষেবা না দেওয়া হয়। ৩ নম্বর, ইউনিসেফ একটি আমলাতান্ত্রিক সংস্থা। আমলাদের বিষয়ে তোমরা অবশ্যই জানবে, পরে আছে। আমলারা একটু লেজি হয়। তাদের কাছে কোনো ফাইল এলে তারা একটু ঢিলেমি করে। হবে তো হবে। এরকম একটি বিষয় আমলাদের মধ্যে চলতে থাকে। এই কারণে বিভিন্ন দেশে যে ইউনিসেফের কার্যালয়গুলো আছে, সেই কার্যালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করতে অসুবিধা হচ্ছে ইউনিসেফের। ইউনিসেফের সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তার কাজগুলোকে আরো সহজ সরল করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক দপ্তর গঠন করা হয়েছে। সেই আঞ্চলিক দপ্তরগুলো যদি সঠিক মতো কাজ না করে, তাহলে ইউনিসেফের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সঠিকভাবে বাস্তবায়িত হবে না। এটা একটা ইউনিসেফের গুরুত্বপূর্ণ ব্যর্থতা, আমলাতান্ত্রিক মনোভাব। ৪ দাগে, ইউনিসেফ বহুমুখী কাজ করে থাকে। তার কাজগুলো আমরা কিন্তু আলোচনা করেছি। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, তুষারপাত, অশান্তি, যুদ্ধ, গৃহযুদ্ধ, এমন সমস্ত বিষয়ে কাজ করে থাকে ইউনিসেফ। মানে এই সমস্ত বিষয়গুলো থেকে শিশুদের উদ্ধার করে থাকে ইউনিসেফ। সেই উদ্ধার করতে গিয়ে শিশুদের পুষ্টির হার যাতে সঠিক থাকে, তাদের যাতে সঠিক বিকাশ হয়, তারা যাতে অধিকার পায়, তারা যাতে শিক্ষা পায়, এই সমস্ত কাজগুলো করে থাকে ইউনিসেফ। তাহলে এই সমস্ত কাজগুলোর মধ্যে স্বচ্ছতা বজায় রাখা ইউনিসেফের দায়িত্ব। কিন্তু সেই স্বচ্ছতা বজায় রাখতে পারছে না ইউনিসেফ। মানে দক্ষিণ এশিয়ার দেশগুলো দুর্নীতিতে ভরা। ইউনিসেফের মূল দপ্তর থেকে যে অর্থ আসে, সেই অর্থ আত্মসাৎ হয়ে যায়। মানে ইউনিসেফের মূল উদ্দেশ্য বা কাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। ৫ এর পয়েন্ট, ইউনিসেফ বিশ্বব্যাপী কাজ করে। সেই বিশ্বব্যাপী কাজ করতে গিয়ে তারা স্থানীয় স্তরে তাদের কাজগুলোকে রূপদান করার চেষ্টা করে। কিন্তু ইউনিসেফের মানসিকতা এবং একটি দারিদ্র দেশের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। তাই ইউনিসেফ যে কাজগুলো করছে, যে উদ্দেশ্যে কাজগুলো করছে, সেই উদ্দেশ্যগুলো দরিদ্র বা অনুন্নত দেশের মানুষের মাথায় ঢুকছে না। মানে ইউনিসেফের কাজ রূপায়ণ করতে অসুবিধা হচ্ছে দরিদ্র দেশগুলোতে। এটা কিন্তু ইউনিসেফের একটা গুরুত্বপূর্ণ ব্যর্থতার দিক। তাহলে ইউনিসেফের অনেক ব্যর্থতার দিক রয়েছে। তাছাড়াও শিশুদের শিক্ষার অধিকার এবং নারীদের ক্ষমতায়নের বিষয়ে ইউনিসেফ গুরুত্বপূর্ণ কাজ করে চলছে, এখনো করে চলছে। সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এইভাবে আমরা ৫টি বিশেষজ্ঞ সংস্থা এক একটি পার্টে আলোচনা করব। পরের দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা বিশেষজ্ঞ সংস্থাটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ইউনেস্কো। ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এই ছোট ছোট আলোচনাগুলো তোমরা দেখলে অবশ্যই আইডিয়াটা মাথায় নিতে পারবে। আইডিয়া যদি তোমাদের মধ্যে চলে আসে, তাহলে তোমরা পরীক্ষাতে এমসিকিউ অ্যান্সার গুলো সহজে দিতে পারবে। ঠিক আছে? তোমরা দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।